বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য শাখার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের এই দিনে। আসলে আমরা ইতিহাসের কিছু উক্তি এবং কিছু ঘটনাবলী সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে আমরা অবহিত হই। আবার এটাও অবহিত হই, এই ইতিহাসের এই কথাগুলি যখন নির্দ্বিধায় উচ্চারিত হয় সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যানের কণ্ঠ থেকে, তখন বাংলাদেশের যারা জোর করে ডাকাতি করে ক্ষমতা দখল করে বসে আছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখি। এই প্রতিক্রিয়াটি কোনো স্বাভাবিক সাবলীল প্রতিক্রিয়া নয়, বরং বস্তির নরনারীরা যে ভাষায় কথা বলেন সেই কথা দিয়েই এই প্রতিক্রিয়া তারা জানান। আমি এর সাথে যোগ করে আমি নিজে বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্র ছিলাম। আমার যতটুকু লেখাপড়া তাতে আমি এইটুক বলতে পারি যে 26শে মার্চ থেকে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতৃত্ব এবং মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো অবদান নেই, কোনো অবদান নেই। এই সময়টুকু তাদের কিছু নেতৃবৃন্দ অবদান থাকতে পারে, কিন্তু এই পরিবারের কোনো অবদান নেই। আজকে আপনারা দেখবেন অত্যন্ত কৌশলে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে স্বাধীনতা যুদ্ধ থেকে বিজয় দিবস পর্যন্ত যে সমস্ত বরেণ্য নেতৃবৃন্দ দায়ী, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে কলঙ্কিত করা, তাদেরকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে অথবা বিভ্রান্ত তৈরি করে এক ধরনের কোণঠাসার মধ্যে ফেলার একটা ষড়যন্ত্র সবসময়ের জন্য আমরা লক্ষ্য করেছি যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়। এবং এই যুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি থেকে শুরু করে তাজউদ্দিন, এমনকি তাজউদ্দিন সাহেব যিনি আওয়ামী লীগের একজন প্রধান নেতা, তিনি সেই সময় এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনিও এই শেখ হাসিনার আওয়ামী লীগের কাছে অত্যন্ত বিতর্কিত, এবং এই বিষয়টি যখন অত্যন্ত প্রমিনেন্টে আসে, এই বিষয়টি যখন আমাদের সামনে প্রতিভাত হয়, জাতির সামনে কেউ যখন এগিয়ে নিয়ে আসে, তখন এটিকে সহ্য করতে পারে না। কারণ হচ্ছে যে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অথবা তার পরিবারের কোনো অবদান নেই। আমার একটি প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে মনে হচ্ছে যে টেন্ডার করে আওয়ামী লীগ নিজে এটা নির্মাণের দায়িত্ব নিয়েছেন তিনি একেবারে এটা তার নিজস্ব বিষয় বলে তিনি মনে করেন। কত কি ঘটনা, জিয়াউর রহমান আইএসআইয়ের চর, জিয়াউর রহমান যুদ্ধ করেনি, এত কিছু ঘটনা। আপনার যদি এতই দেশপ্রেম থাকে তো আপনার স্বামীর বয়স কত তখন? আপনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব অত্যন্ত তরুণ, আজ থেকে 43-44 বছর আগে। আপনার স্বামী অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করছেন। আপনার স্বামীর বই যেটি স্বাধীনতা যুদ্ধ জীবন এবং তার যে বায়োগ্রাফি, এবার সুস্পষ্টভাবে লেখা আছে যে 32 নম্বর ধানমন্ডির বাসা থেকে তিনি বেরিয়ে আসলেন, আরেক জায়গায় তিনি বাসা ভাড়া নিলেন, তারপরে তিনি অসুস্থ, সন্তান সম্ভবা, তিনি হাসপাতালে ডাক্তারদের কাছে যে চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ আজকে তিনি প্রধানমন্ত্রী। এই যে এতগুলো ঘটনা, এই ঘটনার মধ্যে আপনার যদি দেশপ্রেম থাকতো, আপনার তৎকালীন আপনার যে তরুণ যে স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব, আপনি তাকে যুদ্ধে পাঠালেন না কেন? আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যারা সত্যিকারের দেশপ্রেমিক, যাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, যারা দেশের মানুষের মুক্তি যাওয়ার জন্য উৎকণ্ঠ উদ্গ্রীব থাকেন, তারা তাদের সন্তানদেরকে, তাদের স্বামীদেরকে যুদ্ধের সীমান্তে পাঠিয়েছেন। আমরা মাওসেদিকের কথা জানি, কোরিয়ার যুদ্ধে তার নিজের সন্তানকে পাঠিয়েছেন, সেই যুদ্ধে তার সন্তান লাশ হয়ে আছে। এই ধরনের দৃষ্টান্ত আমরা ইতিহাসে অসংখ্য পাই। কিন্তু আপনি শেখ হাসিনা ওয়াজেদ, আপনি বিজয় দিবস, আপনি স্বাধীনতা দিবস, আপনি জাতীয় পতাকা নিয়ে আপনি কন্ট্রাক্টরি করেন, ঠিকাদারি করেন, অথচ আপনার দেশপ্রেমের কোনো চিহ্ন আমরা পাই না।
আপনারা কি দিয়েছেন জনগণের কাছে? রাষ্ট্র দর্শন কি? এটাও ভেজাল। আপনারা বলেন বাঙালি, এখানেও আপনারা নিশ্চিত করেননি। আমার পায়ের তলের মৃত্তিকাকে অনুভব করার জায়গা আপনারা দেননি, এটাও দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা শহীদ বিজয় দিবসের পরে আপনারা ক্ষমতায় আসলেন, কত কথা। পার্বত্য চট্টগ্রামের সন্তু লারমার ভাই মানবেন্দ্রনাথ লারমা, তাকেও বললেন তোরা বাঙালি হয়ে যা। কিন্তু কিসের বাঙালি, কোথাকার বাঙালি? এই ব্যাপারে আপনারা একটি জাতির কোনো ঠিকানা দেননি, কোনো অ্যাড্রেস দেননি। এক কথার মধ্যে দিয়ে আমি যদি পামির মালভূমিতে থাকি, আমি যদি সাহারা মরুভূমিতে থাকি, আমি যদি হিমালয়ের সেই তুষারের মধ্যে থাকি, আমি যদি স্বপ্নে জাগরণে যেখানেই থাকি, কেউ যদি অজান্তে আমাকে প্রশ্ন করে আপনি কে, আমি এক কথাই যখন বলবো আমি বাংলাদেশি, তখন আমার দ্বিতীয় কোনো প্রশ্ন আসবে না, আসতে পারে না। অর্থাৎ এক কথার মধ্যে দিয়ে আমি আমার ঠিকানা পাচ্ছি, আমার বাসা পাচ্ছি, আমার মহল্লা পাচ্ছি, আমার গ্রাম পাচ্ছি, আমার সবুজ ধানের ক্ষেত পাচ্ছি, একটি কথার মধ্যে। আর ওই জীবন দর্শন, ওই রাষ্ট্র দর্শন দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি বা আপনার পিতা কোনোদিন দিতে পারেননি। আজ বন্ধুরা আমার, আজকে তাই জাতীয় পতাকা নিয়ে, আজকে স্বাধীনতা নিয়ে, স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনারা কত নাটক আপনাদের করতে হয়, কত ষড়যন্ত্র করতে হয়। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা জানি, আমরা ভারতের কথা জানি, তাদের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো বিতর্ক নয়। এই জন্য গায়ের জোরে ক্ষমতায় এসে নিজের মনোনীত বিচারপতিদেরকে দিয়ে ইতিহাস লেখায় না, যারা সত্যিকারে অবদান থাকে স্বাধীনতার যুদ্ধে। বন্ধুরা আমার, আজকে আপনাদের শামসুদ্দিন মানিকের দরকার পড়ে কেন? আপনাদেরকে বিচারপতি নিয়োগ দিয়ে ইতিহাস লেখাতে হয় কেন? কারণ স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতায় আপনাদের ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন আছে। আপনারা কোন তেলের কথা সেদিন বলেছিলেন আপনাদেরই নেতাদেরকে ঘুমিয়ে যাওয়ার জন্য, যা নাকে তেল দিয়ে ঘুমা? এই প্রশ্নগুলো তো প্রতিদিন আসছে এবং আপনাদেরই ঘরানা থেকে আসছে। স্বাধীনতা যুদ্ধে আপনাদের দলের যাদের ভূমিকা আছে তাদের সন্তানরাই অথবা যারা অংশগ্রহণ করছেন তারাই কিন্তু প্রতিদিন আসল কথাটা আপনার থলে থেকে বিড়াল বের করে দিচ্ছে। আর এই জন্যই আপনার শরীরে আগুন ধরে যাচ্ছে, হিংসা প্রতিহিংসার জ্বালায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন থেকে যখন ইতিহাসের কথা বলছেন, তখন আপনারা সমস্ত সভ্যতা, ভব্যতা, সমস্ত ধরনের শিষ্টাচারকে অতিক্রম করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন। কিন্তু আমি তবুও বলবো মাননীয় চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানকে, আমি একজন কবির একটি বিখ্যাত কবিতার কথা জানি। তিনি বলেছেন, ইতিহাসের আনন্দিত উচ্চারণ কবিতা। আপনি যে আনন্দিত উচ্চারণ করছেন, এটি নিছক শুধু ইতিহাসের উচ্চারণ নয়, এটা মানুষের কাছে একটি কাব্যময় কথা হিসাবে, একটি ইতিহাসের সত্য কথা হিসাবে মানুষের কাছে ভেসে যাচ্ছে। তাই এই কথা আপনাকে বলতে হবে। আমরা আমাদের যখন থেকে আপনি রাজনীতিতে এসছেন, আমরা দেখিনি কোনোদিন মাত্রার বাইরে কথা বলতে আপনাকে। কোনোদিন আপনি শিষ্টাচারকে অতিক্রম করে কথা বলেছেন। আপনার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার হয়েছে, আপনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করা হয়েছে। আপনি নিশ্চুপভাবে গণতন্ত্রের যে সমস্ত গুণাবলীগুলি থাকা দরকার, অর্থাৎ পরামত, সহিষ্ণুতা, এই টলারেন্স, অসম্ভব টলারেন্স দিয়ে আপনি ক্ষমতার একজন রাজনৈতিক নেতৃত্ব থাকার পরেও, আমি 2001 থেকে 2006 সালে দেখেছি আপনি বিরোধী দলের নেত্রীকে কখনোই বাজে আক্রমণ করে আপনি কথা বলেননি। অথচ আপনার বিরুদ্ধে বলেছে আপনি নাকি মালয়েশিয়াতে অনেক ধরনের কারখানা করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন, অনেক টাকা আপনার, বিভিন্ন জায়গায় টাকা। আজকে 5 বছর ক্ষমতায় থেকেছেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান করে, আর 1 বছর আছেন ক্ষমতা ডাকাতি করে। কই, কোথাও থেকে তো পারলেন না মালয়েশিয়ায় কয়টা কারখানা আছে তারেক রহমানের বের করতে। কই, এত যে কথা বলেছেন, একটা টাকাও তো আপনারা ফিরিয়ে নিয়ে আসতে বলতে পারলেন না তারেক রহমান সাহেবের। শুধু মিথ্যাচার দিয়ে, শুধু নোংরামি করে, অপপ্রচার দিয়ে আপনারা এই কাজটি করেছেন। আর আপনাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারা তো আরও ঘটনা ঘটালেন। কারণ সেই ঘটনা তাদের ঘটাতেই হবে, কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ এবং
মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন দেখছে জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতা, যখন দেখছে উৎপাদন, যখন দেখছে উন্নয়ন, তাহলে তো এই যে ধারাবাহিকতা, নেতৃত্বের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে রুদ্ধ করতে হবে। তাই আপনার একদিকে ষড়যন্ত্রমূলক অপপ্রচার, আরেকদিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই 11ই জানুয়ারি সেদিন ঘটনা হলো। একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বলেছেন যে তারেক রহমানের উপর নির্যাতন এবং 11ই জানুয়ারির একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য আছে। সেটি কি? অর্থনৈতিক তাৎপর্যটা হচ্ছে যে দেশে 2001 থেকে 2006 সালে যে ট্রেড হচ্ছিল, যে বাণিজ্য হচ্ছিল, বাণিজ্যের ফলে বাণিজ্যের পুঁজিগুলো আপনার ইন্ডাস্ট্রিতে নিয়োজিত হচ্ছিল, ব্যাপক আপনার শিল্পায়ন হচ্ছিল ওই সময়। এই ব্যাপক শিল্পায়নের কারণে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, এইটা আধিপত্যবাদী শক্তি পছন্দ করেনি। তাদের যে শিখণ্ডী, তাদের যে প্রতিভু, তাদেরকে দিয়ে তারা অপপ্রচার শুরু করলেন। সুতরাং এই কারণে তারেক রহমানকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে হবে। এই জন্য মঈনুদ্দিন 6টি ঘোড়া নিয়ে এসে প্রতীকীভাবে তিনি শিখণ্ডী হলেন তাদের, এবং ষড়যন্ত্র শুরু হলো তখন থেকে। এবং সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার থেকে এখনও আমরা মুক্ত হইনি, যদিও বিশাল জনগোষ্ঠী আমাদের সাথে আছে। বন্ধুরা আমার, কারণ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করতে পারলেই রাজনৈতিকভাবে আগ্রাসনটা সুসম্পন্ন করা যায়। অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করতে পারলেই সাংস্কৃতিক আগ্রাসনটা আরও সুন্দরভাবে এটাকে বিস্তার লাভ করানো যায়। এবং এই কারণেই অনেক দিন থেকে, অর্থাৎ বিএনপি যখন ক্ষমতা, তখন থেকেই এই ষড়যন্ত্রগুলো চালানো হয়েছিল। এবং ষড়যন্ত্রগুলো চালাতে গিয়েই আজকে এই পরিস্থিতি আপনার তারা তৈরি করেছেন। আজকে আপনি দেখুন, স্বয়ং অর্থমন্ত্রী বলছেন বিদেশি বিনিয়োগ আসছে না। বাংলাদেশের রিয়েল এস্টেটের যারা ব্যবসা করেন, তারা ব্যবসা ফেলে দিয়ে মালয়েশিয়া চলে যাচ্ছেন, সম্পত্তি বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাচ্ছেন। কোনো শিল্প হচ্ছে না, শিল্পায়ন হচ্ছে না, বাণিজ্য নাই। আজকে বিভিন্ন জায়গা জমির দাম অর্ধেকে কমে গেছে, চারিদিকে হাহাকার হচ্ছে। মানুষের কোনো আর্থিক সংস্থান নাই, মানুষের কোনো কর্মসংস্থান নাই। মধ্যপ্রাচ্য থেকে দিনের পর দিন হাজার হাজার শ্রমিক প্রত্যাবর্তন করছে, দেশে কাজ দেয়, এবং আমরা কূটনৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করার কারণে এবং সম্পর্ক খারাপ করার কারণেই আজকে বৃদ্ধ পাচ্ছে, আমাদের শ্রমিক নিচ্ছে না। এই ধরনের এক মহা দুর্যোগের বৃত্তের মধ্যে এই দেশকে আটকে রেখেছেন শেখ হাসিনা ওয়াজিদ। কারণ তিনি এই দেশ চান না, মানুষের উন্নতি চান না। যেভাবে তার পিতা 74 সালে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, সেই পরিস্থিতির আলামত আমরা দেখতে পাচ্ছি। আবার মাছ ধরার জাল পরে নারী তার লজ্জা নিবারণ করবে, আবার আম গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাবে কিনা, এই নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আবার কলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করবে কিনা, এই নিয়ে আবার প্রশ্ন দেখে দিয়েছে। মানুষের কাজ নাই, মানুষের গৃহ নাই, মানুষের কর্মসংস্থান নাই, মানুষ বিদেশে যেতে পারছে না। স্বয়ং নিজের অজান্তেই এই আওয়ামী লীগের অনেক নেতা এবং মন্ত্রীরা এই কথা বলে বসছেন। যেমন বলে বসছেন তাদের ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে, এই স্ট্রিমাম মুখ ফসকেই বলুন বা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বলুন, যে যারা কিভাবে নেটওয়ার্ক তৈরি করেছিলেন আপনার নির্বাচনে নিজেদের লোক এবং দলীয় ক্যাডারদেরকে সেইখানে অন্তর্ভুক্ত করে। তো এই কথাগুলো তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে বন্ধুরা আমার। তাই আজকে একে ধমক দিয়ে অমুক কূটনৈতিকের বিরুদ্ধে কথাবার্তা বলে আপনারা মনে করেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, আমরাই তো আছি, আর তো কেউ নাই। আমি মাঝে মাঝে ট্যাক্সিতে করে পার্টি অফিসে আসি, তো একদিন এক ট্যাক্সিওয়ালাকে আমি বললাম যে ভাই রাস্তার ধারে দাঁড়াও একটু, আমার খুব অ্যাসিডিটি হচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট নেব। তো আমাকে ট্যাক্সিতে দেখেই, টেলিভিশনে দেখে, বলে স্যার আপনারা কী করছেন, ইয়ে করছেন। তো বলছে যে ভাই তুমি আগে একটু দোকানে থামো, একটা ওষুধের দোকানে আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে। বলছে রাখেন তো স্যার, আপনার গোটা জাতির কাছে হাসিনা একটা নিজেই একটা অ্যাসিড হয়ে গেছে, আর আপনি এখন অ্যাসিডিটি করে কি করবেন, অ্যাসিডের ট্যাবলেট নিয়ে কী করবেন? এখন আপনারা কি করবেন, আন্দোলন করবেন কিনা এটা বলেন, আমরা তো আর বাঁচতে পারছি না, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই অবস্থা হয়েছে। তাই এখন সৈয়দ আশরাফ সাহেবরা কাউকে বলছেন যে মজিনা আমার বাড়ির চাকরানি, চাকরির নাম, ওরা আবার কী করে। এখন এরকম আমি একবার ইয়ের মধ্যে পড়েছিলাম, মানে রাজশাহী থেকে আসছি, গাবতলী যে বাস টার্মিনাল, ওখান থেকে একটা সিএনজি নিয়েছি। নেওয়ার সময় সত্যি সত্যি ঠিক ওই শিশু মেলার সামনে দেখি কয়েকজন ধরে ফেলেছে সিএনজিটাকে। ধরে ফেলার পর
মানে আমার কাছে যা আছে এগুলো চাচ্ছে, আমরা বুঝলাম যে ছিনতাইকারী পাল্লা। তা তিনজন ছিনতাইকারী, তো একজন ছিনতাইকারী আরেকজন ছিনতাইকারীকে বলছে যে বস, আশরাফ বস, আপনি এই লোকের কাছে মনে হয় কিছু নাই, তাড়াতাড়ি করেন, পুলিশ আসতেছে। তা এখন ছিনতাইকারীর নাম আশরাফ হলে করে যদি হয়, তাহলে কি সৈয়দ আশরাফ সাহেবও ছিনতাইকারী? যদি মজিনার নাম যদি মানে মর্জিনের সাথে মিল হয়ে যায় এবং সে যদি চাকরানি হয়ে যায়, তাহলে তো আমার মনে হয় যে আশরাফ সাহেবও ছিনতাই করতে পারেন। কারণ আমি সেদিন শুনেছি এক ছিনতাইকারীর নাম আশরাফ। বন্ধুরা আমার, এরা ছিনতাই করেছে ক্ষমতা, এরা ছিনতাই করেছে ভোট, এরা ছিনতাই করেছে পার্লামেন্ট, এরা ছিনতাই করেছে মানুষের গণতান্ত্রিক অধিকার, এরা ছিনতাই করেছে মানুষের কথা বলার অধিকার, এরা ছিনতাই করেছে মানুষের বিবেক, এরা ছিনতাই করেছে মানুষের মুদ্রণ, কথা বলার অধিকার, সংবাদপত্র পড়ার অধিকার। তাই এই ছিনতাইকারীদেরকে এখনই উচ্ছেদ না করতে পারলে এই দেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সম্ভব হবে না। আমাদের এই প্রত্যয় নিয়ে, আমাদের এই শক্তি এবং এই আশা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। কারণ এরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন, একটা দুর্বল ঠুনকো একটা কাঠামো নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আমরা যদি জোরে সোরে একবার ধাক্কা দিই, তাহলে নিশ্চয়ই এই সরকারের পতন ঘটবেই এবং এরা কখনোই টিকতে পারবে না। আমি আজকের এই বিজয় দিবসে বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু আমি আপনাদেরকে এইটুকু শুভেচ্ছা জানাতে চাই, জাতীয়তাবাদী শক্তিকে কেউ কোনোদিন ক্ষয় করানোর কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। কারণ আমাদের জাতীয়তাবাদী শক্তির এখনও দুজন প্রতীক আছেন, বিএনপির চেয়ারপারসন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমরা আশা করি সকল দুর্যোগের মধ্যে, সকল কাল বৈশাখীর ঘনঘটার মধ্যেও বিভিন্নভাবে এই সরকার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আমরা এক ভাই দেখা করে গেছে যে আমরা কালকে মিছিলে নামব, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, নিরুদ্দেশ হয়ে গেছে। রাত্রি 12টার সময় সুমনের বাড়িতে কালো পোশাকধারী র্যাবের লোকরা গেছে, সুমন কোথায়, সে কেবল ভাত খাচ্ছে, তার স্ত্রীর কাছে ছিনিয়ে নিয়ে গেছে। মা চিৎকার করে বলছে, আমার সুমনকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে কাল সকালে ফিরে আসবে। সে সুমন ফিরে আসেনি। অসংখ্য সুমন এইভাবে হারিয়ে গেছে। আমি ইলিয়াস আলীর কথা আমি পরে বলবো। আমি শুধুমাত্র 5ই জানুয়ারির পূর্বাপর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর একটি মাত্র উদাহরণ দেই। ইলিয়াস আলী আমার সাধারণ সম্পাদক, আমি তার প্রেসিডেন্ট ছিলাম। অনেক দিন রাত্রি, বিশেষ করে 11ই জানুয়ারিতে যখন দুর্যোগ চলছে, ভয়াবহ অন্ধকার এবং নৈরাজ্যময় পরিস্থিতি বিএনপির উপর ঘটে যাচ্ছে, বিএনপির চেয়ারপারসন কারাগারে, সিনিয়র ভাইস চেয়ারম্যান কারাগারে, অসংখ্য নেতাকর্মী কারাগারে, মাথার মধ্যে একটা হ্যাট টুপি নিয়ে তার বিরুদ্ধে মামলা হুলিয়ার মধ্যে আছে। তারপরেও গোপনে কোনো এক জায়গায় বলছে, রিজভী ভাই আপনার সাথে আমি যে জায়গায় বসি ওখানে দেখা করব। এসে কানাকানি বলে গেল যে এই ঘটনাগুলো করতে হবে, এই বিষয়গুলো করতে হবে। তারপর হয়তো কিছু টাকা যদি থাকে সেটা আমার পকেটে দিয়ে গেল যে এটা দিয়ে আপনি কোনো রকম চালান। যে একটি মানুষ নিজে পুলিশের হুলিয়ার দ্বারা আক্রান্ত, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, চলাচল করতে পারছে না, ওরই মধ্যে যতটুকু পারছে কিছু টাকা সংগ্রহ করে দিয়ে যাচ্ছে যে আমরা তখন কাজ করছি, কথা বলছি। কারণ এইটাই হয়েছে ইলিয়াস আলীর কাল, এটাই হয়েছে কেন সে এই ভূমিকাটা রাখলো। তারপরে তারা বেরিয়ে আসলেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডনে, ম্যাডাম বাংলাদেশে রাজনীতি করছেন। এমন কোনো হরতাল নেই, এমন কোনো কর্মসূচি নেই। রাত্রেবেলায় টেলিফোন করে, রিজভী ভাই সিলেটে এই ঘটনা হয়েছে, সিলেটে এই ঘটনা হয়েছে। আমি বললাম যে আপনি টেলিফোনে সব কথা বলবেন না, আপনার টেলিফোনে রেকর্ড হয়, আমার টেলিফোনে রেকর্ড হয়। তবে রাখেন, আপনার টেলিফোনে রেকর্ড হোক, তাও আপনি এগুলো সাংবাদিক সম্মেলনে বলবেন আমাদের এত ছেলেকে গ্রেপ্তার করেছে, এতগুলা পুলিশের গুলিতে আহত হয়েছে। অত্যন্ত দুর্জয় দুঃসাহসী ছিলেন ইলিয়াস আলীকে আমি বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমি তাকে চিনতাম। আমি একটা জিনিস জানতাম, তার কাছে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু নিজের আত্মাকে বিক্রি করে কখনো কোনো কাজ করেননি। ইলিয়াস আলী গুম হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে তিনি ফিরে আসবেন। আজকের এই বিজয় দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।